আর বহিঃপ্রকাশ হলো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে এখন সরাচ্ছে কেন? রাষ্ট্রপতির কোনো ফাংশন নাই উনি বলছেন, কিন্তু আজকে পর্যন্ত যে আমার যে টালমাতাল সিচুয়েশন, এখন পর্যন্ত কিন্তু আমি বলছি যে এই সরকারও কিন্তু তপ্ত পাটাতনের উপরে দাঁড়ায় আছে সেই 5ই আগস্টের পর। স্টিল আমরা এখনও কিন্তু অনেক খারাপ পরিস্থিতির মধ্যে, আনস্টেবল সিচুয়েশনের মধ্যে আছি। সেই রকম একটা জায়গায় তার লন্ডন সফর এটা ডাউটফুল ছিল। লন্ডন সফরে দেখা গেছে 2 হাত ভরে খালি শপিং করতেছে, উনি কিন্তু গেছেন চেক আপ করাইতে। তো এই সমস্ত ব্যাপার। আর তার মতো একটা মানুষের আরেকটি সূত্র বলছে যে তিনি আসলে সেখান থেকে ফোনে কথা বলেছেন। আমি সেটা বললাম না, আপনি অর্থটা বুঝে নেন। গেলাম চেক আপ করে, 2 হাত দিয়ে বাজারটা নি কেমনে? আমি একটা সাবেক রাষ্ট্রপতি, সাবেক না, আমি একজন রাষ্ট্রপতি। তারপর সেই রাষ্ট্রপতির কি অবস্থাটা কি? আপনি সেই রাষ্ট্রপতি যিনি নাকি সকালে এক কথা বিকালে এক কথা, একবার বঙ্গবন্ধু একবার জিয়ার জিকির যিনি করেন, তার কি কোনো চরিত্র আছে? তাকে কি কেউ বিশ্বাস করবে? হয়তো সিচুয়েশনের খাতিরে আমাদের আজকের প্রধানমন্ত্রী একটু সাইলেন্ট ছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে উনি ভাবলেন যে না, সিক্রেসি অ্যান্ড প্রাইভেসি খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। কারণ রাষ্ট্রপতির কোনো রোল নাই। কালকে যদি ঘটনাচক্রে কোনো কারণে একটা খারাপ পরিস্থিতি আইসা যায়, আল্লাহ মাফ করুক, যদি আইসা যায়, তাহলে একটা জরুরি অবস্থাও যদি আসে, হি উইল প্লে ভেরি ইম্পর্ট্যান্ট রোল। আর সেক্ষেত্রে আমার একটা নিজস্ব লোক দরকার বলে আমি মনে করি, 1 নম্বর। 2 নম্বর হইল যে উনি রাষ্ট্রপতি, উনি শেখ হাসিনার সময়ের রাষ্ট্রপতি, ফেসিজমের পক্ষের লোক বলে আমরা বলতেছি। কাজী উনি ধোয়া তুলসী পাতা, উনি যে লিকেজ করেন না, ওনার কাছ থেকে যে লিক হচ্ছে না, আমরা কিভাবে যাব? সুতরাং রাষ্ট্রের নিরাপত্তার খাতিরে, প্রাইভেসি সিক্রেসির কারণে, প্লাস তাকে তার দলীয় একটা বানানো দরকার। অ্যাটলিস্ট আমাদের প্রধানমন্ত্রী সাহেব এইটুক নিশ্চিত থাকবেন যে আমার প্রতি লয়াল একজন ব্যক্তি। উনি লয়াল না, এটা কেন জানেন লয়াল না? তার প্রমাণই হলেই এই একই মুখে আমি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুকে বলছি, একই মুখে আমি জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতার ঘোষক। সুতরাং এইরকম লোক যদি কেউ বিশ্বাস করে, তা এমন একটা জায়গায় আসছেন। কারণ আমরা তারেক রহমান সাহেব, মানে আমাদের আজকের প্রধানমন্ত্রী, তাকে দেখছি শুরুতে আমাদের কাছে যেটা মনে হয়েছিল যে কোন বলয়ে যাবে। এখন একটা জিনিস পরিষ্কার আমাদের কাছে, আমার কাছে ব্যক্তিগতভাবে আমি কনসার্ন যে উনি আওয়ামী বলয় থেকে বেরিয়ে আসতে চাইতেছে, আওয়ামী বলয় থেকে। এখন আওয়ামী বলয়ের সাথে আন্তর্জাতিকভাবে কারা আছে, লোকালি কারা আছে, সব কিছু উনি এই বলয় থেকে বের হয়ে আসতেছে। সেই বলয় থেকে যদি বের হইতে হয়, তাহলে রাষ্ট্রপতির অপসারণ আমি মনে করি খুবই জরুরি, এবং সেটা খুবই যৌক্তিক। এবং রাষ্ট্রপতি, বিএনপি এখন 2/3 মেজরিটি নিয়ে আছে। সুতরাং তাকে যদি রাষ্ট্রপতিকে যদি অপসারণ করে, ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমার কিছু আসে যায় না, কিন্তু আই এম কনসার্ন অ্যাবাউট দ্য বাংলাদেশ পলিটিক্স। যেহেতু তারেক রহমান সাহেবকে 5টা বছর পার হইতে হবে, সুতরাং সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার লয়াল লোক দরকার। কেন দরকার? আপনি যে কোনো সিস্টেম লস যদি বন্ধ করেন, যে পানি বের হয়ে যায়, সেই পানিটার যদি ফুটোগুলো বন্ধ করে দিতে পারেন, তাহলে কিন্তু বাড়তি পানি না আসলে পানিটা জমে। তা সেক্ষেত্রে যে প্রাইভেসি অ্যান্ড সিক্রেসির প্রশ্নে লিকেজ বন্ধ করার জন্য তার অপসারণ জরুরি বলে আমি মনে করি, এবং সেটার জন্য যদি প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমি মনে করি এটা জাস্টিফাইড। আর তার মতো লোকরে দিয়ে যদি কেউ ভাবে যে উনি স্বেচ্ছায় পদত্যাগ করেন, আমি নিশ্চিত পৃথিবী উল্টে যেতে পারে, আমি বিশ্বাস করব বলে মনে করি না। যদি তাই হইতো, তাহলে আমরা দেখছি যে তার রোল কি, তার খাইচ্যত কি, তারপরে আছে। এখন যদি মনে করেন তুমি যদি ওইখানে বসে বসে ফেসিজমের রিপ্রেজেন্ট হিসেবে থেকে থাকেন, এটা যদি নিশ্চিত হয়ে থাকে, তাহলে তার অপসারণ জরুরি। ধন্যবাদ। আমি আবারও আসবো মেজর অবসরপ্রাপ্ত ডেলেজ খান। আমি যেটি বলছিলেন আবু হেনা যে আসলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে অনেক সতর্ক হওয়ার প্রয়োজনীয়তার কথা কিন্তু তিনি বারবার বলেছেন, এবং এই যে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে রাজনৈতিক নেতাদের পাশাপাশি একজন সাবেক ও বর্তমান আমলার নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনা এসেছে, অনেকের নাম আসছে। যদি কোনো আমলাকে রাষ্ট্রপতি করা হয়, এটি কি রাজনৈতিক দলগুলোর উপর আস্থার সংকটের তৈরি করবে কিনা? পরবর্তী রাষ্ট্রপতি কেমন হওয়া উচিত? ধন্যবাদ। দেখেন, বাস্তবতাটা আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে বর্তমান যে সেট আপ আছে প্রচলিত পদ্ধতিতে, এই পদ্ধতিতে আমি আবারও সবিনয়ে মানে সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি সম্পূর্ণ রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করে চলতে চান, চলতে পারেন। ওই ব্যবস্থা রাখা হয়েছে এবং তাকে সেই পরিমাণ ক্ষমতায়ন করা হয়েছে। ঠিক আছে? লাস্ট কনস্টিটিউশনের কমপ্লেইন তো এটাই ছিল যে প্রাইম মিনিস্টার বিকেম সো পাওয়ারফুল দ্যাট দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠছিলেন উনি, এবং ওনার যে পাওয়ারটা আছে এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার কোনো
অপশন ছিল না, একটাই অপশন ছিল, সেটা হচ্ছে রাষ্ট্রপতির যে পদটা, সেটাকেও আস্তে আস্তে কাটছাট করে এমন অবস্থায় আনা হয়েছে যে এই পদটা এখন টোটালি একটা অর্নামেন্টাল পজিশন ছাড়া আর কিছুই না। তো সেই প্রেক্ষিতে আমাদের এক্সপেকটেশনটা কি? দেখেন, আমাদের দেশে এখন একটা ভীষণ রকম দৈন্য চলছে, সেটা হচ্ছে চারিত্রিক দৈন্য। ঠিক আছে, আপনি দেখেন আমাদের মানে মাননীয় সংসদ সদস্য যারা আছে তাদের বিভিন্ন ধরনের ভিডিও বের হয়ে আসছে, যেগুলো দেখার পর মানে তাদের এথিক্যাল প্র্যাকটিস এবং তাদের পার্সোনাল ক্যারেক্টার্স যেটা আছে এইটার ব্যাপারে মানে আমাদের নতুন প্রজন্ম যারা জেন জি এবং জেন আলফা, তারা আসলে কি দেখছে দেখেন, কি এক লজ্জার ব্যাপার। দেখেন, আমেরিকান এক ভদ্রলোককে একবার জিজ্ঞেস করেছিল যে আচ্ছা, তোমাদের দেশে তো মানে ফ্রি মিক্সিং একটা কান্ট্রি, তাহলে বিল ক্লিন্টনের এগেনস্টে যে তোমাদের একটা কমপ্লেইন ছিল, এটার জন্য তোমরা অযথাই মানে এটা তোমরা তো আন্ডাররাইট করতেই পারতা। তার আনসার ছিল যে আমি নর্মাল আমেরিকান, আমার ফ্লস থাকতে পারে, বাট হি ইজ এ প্রেসিডেন্ট, হি ইজ মাই আইডল, ওর তো এই ফ্লস থাকতে পারে না, হি মাস্ট চেক হিমসেলফ। এখন একই রকমভাবে এই যে আমাদের ধরেন মানে আইন প্রণেতা যারা আছেন, অনেকে বলেন যে মানে তাদের কাজ তারা করতে পারলে তার ক্যারেক্টার নিয়ে আমার এত ইয়ে করার কি দরকার, মানে ঘাটাঘাটি করার কি দরকার। এই জায়গাটায় আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে সমাজে তারা এতটা রেসপেক্টেড যে তাদের যখন এই ধরনের কাহিনী এক্সপোজ হয় তখন সেইটা সামাজিক যে ফ্যাব্রিকটা আছে এই ফ্যাব্রিকটাকে আঘাত করে। এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে আমাদের যদি রাষ্ট্রপতির অন্যান্য কোনো ক্ষমতা না থাকে, এখন যেহেতু নাই, অ্যাটলিস্ট এইটুক থাকা উচিত যে আমরা রাষ্ট্রপতির চেয়ারে এমন একজনকে দেখতে চাই যিনি সত্যিকার অর্থে সর্বজন শ্রদ্ধেয়। হি মে নট বি এ ডিস্টারবেন্স ফর প্রাইম মিনিস্টার, ওইরকম লোকও পাওয়া যেতে পারে, বাট অ্যাটলিস্ট প্রেসিডেন্টের দিকে তাকানোর পরে উই শুড হ্যাভ দ্যাট ফিলিংস যে এই লোকটা মানে রেসপেক্টেবল একটা মানুষ। এবং আমার ধারণা 18 কোটি বাংলাদেশে এরকম লোক পাওয়া যাবে, এবং এইটা বাংলাদেশের স্বার্থে, পরবর্তী প্রজন্মের স্বার্থে এটা খুব জরুরি। এবং আপনি যদি ওইরকম ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষকে আপনি ওখানে আনেন, সে কখনো প্রধানমন্ত্রীর জন্য ডিস্টারবেন্সের কারণ হবেন না, এইটুকু নিশ্চিত করে বলা যায়। আর শেষ করবো শুধু একটা কথা বলে এই প্রসঙ্গটা, সেটা হচ্ছে দেখেন, একজন মাহাথির পুরো মালয়েশিয়া চেঞ্জ করে দিয়েছিল, একজন লি কুয়ান ইয়েন পুরো সিঙ্গাপুরকে চেঞ্জ করে দিয়েছিল, আমাদের একজন তারেক রহমান সেই সুযোগের দ্বার প্রান্তে দাঁড়ানো। সুতরাং কথায় আছে যে আপনি যেই 5 জন মানুষের সাথে মেশেন আপনি ওই 5 জন মানুষের মতো হয়ে যান। একদম রহস্যময় কারণে উনি ধরেন উইথ ডিউ রেসপেক্ট মানে এমন লোককে তার রাজনৈতিক উপদেষ্টা বানাচ্ছে যেই লোক জিয়াউর রহমানের ব্যাটম্যান হওয়ার উপযুক্ত না, রাইট? তাহলে এই ধরনের লোককে উনার চারপাশে উনি কেন আনতেছেন এটার উত্তর উনি ভালো জানেন। বাট একজন ভালো রাষ্ট্রপতি, একজন সৎ এবং দৃষ্টান্তমূলক রাষ্ট্রপতি যদি আমাদের চোখের সামনে থাকে, আমরা মানুষ হিসেবে, জনগণ হিসেবে উইল ফিল প্রাইড, উইল ফিল গুড। আমাদের জাতীয়তাবাদী যে চেতনা আছে এই চেতনাটাকে সমুন্নত রাখা হবে। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, এই বিষয়টিতে এই প্রশ্নটি অবশ্যই আপনার কাছে রাখবো যে পরবর্তী রাষ্ট্রপতি কেমন হওয়া উচিত, কাদের মধ্যে থেকে হওয়া উচিত। এই প্রশ্নটির উত্তর দেবার আগে আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে নাহিদ ইসলাম বলেছেন রাষ্ট্রপতির পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করে বিচারের দাবি তিনি জানিয়েছেন। রাষ্ট্রপতির বিরুদ্ধে গুরুতর যদি অভিযোগ থাকে তাহলে পদত্যাগের পর তাকে আইনের আওতায় আনার সাংবিধানিক বা আইনগত কোনো ভিত্তি আছে কিনা, নাহিদ ইসলাম যেটি বলেছেন সেটি কি সম্ভব কিনা বা করা উচিত কিনা? রাষ্ট্রপতি পদে থাকাকালীন তো তার বিরুদ্ধে আপনি কোনো মামলা করতে পারবেন না। এটা সাংবিধানিকভাবেই তার প্রতি সম্মান। বাট রাষ্ট্রপতি পদ থেকে যাওয়ার পর মামলা হবে না কেন? এরশাদ সাহেবের কি ছিল, কি অবস্থায় ছিল? তারপরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কি হয়েছিল? রাষ্ট্রপতি তো আসলামই, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কি হয়েছিল? আপনি ক্ষমতায় না থেকে চলে যাওয়ার পর আপনার বিরুদ্ধে যে কোনো কিছু হতে পারে, যে কোনো অভিযোগ আপনি আমলে নিতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু রাষ্ট্রপতি কেমন হওয়া উচিত, এই যে বিষয়টা আসছেন আলোচনা হচ্ছে, জি, দেলোয়ার ভাই কিছু টাচ করছে যে একদিকে যেমন প্রধানমন্ত্রীর 5টা বছর পাড়ি দিতে হবে, তাকে দিয়ে উনি আশাবাদী, আবার কিছু উপদেষ্টা বানাইছে সেটা নিয়ে উনি কিছু হতাশ। এটা হতেই পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই হয়তো তারেক রহমান সাহেব যা বোঝেন আমি তা বুঝি না। উনি হয়তো আমার কাছে সবচেয়ে অবহেলিত যে ব্যক্তি, তার ভিতরে উনি প্রতিভা খুঁজে পেতে পারেন। তো আমরা এরকম অনেক দেখছি, এমন এক লোক ভবঘুরে
তাকে ডেকে এনে এমন একজন প্রডিউসার পরিচালক ফিল্মের কিছু রোল দিল, পরে সুপার অভিনেতা হয়ে গেছে। অর্থাৎ ওই প্রতিভাটা সে দেখছে। সুতরাং এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, ফলাফল বলে দিবে ওনার পছন্দটা ভালো ছিল কিনা। আমরা তো সেক্ষেত্রে আপনার এখন সাজেশন রাষ্ট্রপতি, কি হবে? এখন রাষ্ট্রপতির বিষয় যদি আনেন, আমি এখানে বসে বলতে পারি যে দেলোয়ার ভাই বললেন যে রাষ্ট্রপতি হওয়ার মতো ভালো ভালো অনেক লোক আছে। আমি যদি ওনাকে ভালো করে প্রশ্ন করি, উনি কিন্তু নাম বলতে পারবে না কারো। চট করে যদি প্রশ্ন করি, বলেন তো এই মুহূর্তে আপনি কারে চুজ করেন, তাহলে উনি বলতে পারবেন না। যদি বলেন এই প্রশ্ন যদি আমাকে করা হয়, তাহলে আমি বলবো আমার চেয়ে ভালো লোক আমি কাউকে দেখি না। বিষয়টা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, হোয়াট আই মিন। কারণ কেউ যদি ভাবতো যে রাষ্ট্রের দায়িত্বটা কি জিনিস, তাহলে নেওয়ার আগে 7 বার ভাবতো। কিংবা কেউ যদি ভাবতো আমাকে প্রধানমন্ত্রী ডেকে এই দায়িত্বটা দিচ্ছেন, আমি কি আদৌ যোগ্য কিনা, আমি তো আমাকে অ্যাসেস করতে না পারি, আপনি রাষ্ট্র অ্যাসেস করবেন কিভাবে? আমি সেই অর্থে বলছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এর ভিতর থেকে চুজ করবেন। একদম। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী উনি দক্ষ কিংবা অদক্ষ এই বিতর্কে আমি যাচ্ছি না। না, সেক্ষেত্রে আমার হি হ্যাজ গট দ্য অ্যাবসলিউট পাওয়ার, উনি চুজ করবেন। এখন ওনার অনেক পছন্দ নিয়ে বিতর্ক আছে, বা আমারও পছন্দ হতে পারে, বাট ওই যে বললাম উনি কার ভিতরে কি প্রতিভা দেখেন উনি জানেন। তবে বিশ্বস্ততার প্রশ্নে বর্তমান যে রাষ্ট্রপতি আছে তার চেয়ে অন্য জায়গাও কি তার দল থেকে নেক, সেক্ষেত্রে এর চেয়ে বর্তমানের চেয়ে একজন বিশ্বস্ত রাষ্ট্রপতি তিনি পাবেন, এটুক মোটামুটি নিশ্চিত। এবং সেই হিসাবে এই তাকে সরানোর সিদ্ধান্ত, আমি আবারও বলছি সরানোর সিদ্ধান্ত, কিন্তু ফাইনালি শুনবেন শারীরিক অসুস্থতার কারণে আমি আর পারছি না, এগুলো কমন কথা। যখন পারলে কালকে যেদিন রোববার দিন পদত্যাগ করবো ওই মুহূর্তে, এখন তার শারীরিক অসুবিধা নাই, লন্ডনে চেক আপ করে দিলে এখনও বলতে পারে, ও বলবে যখন চূড়ান্ত হবে। সমস্ত পন্থা চেষ্টা করতে অবলম্বন করার, থাকা যায় কিনা, কি পরিমাণ লয়ালিটি চান সেটা আমরা দিব, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বললে, পরিচয় বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি মাননীয় আইনজীবী আবু হেনা রাজ্জাকি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, বলুন, আমরা আমার শুনছি। প্রশ্ন হলো, সেটা হলো এই যে আমাদের বর্তমানের সাবেক বর্তমান রাষ্ট্রপতি, ওনার দুর্ভাগ্য না আমাদের বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য? এই যে বারবার আমাদের আর একটা এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো রাষ্ট্রপতি সর্বোচ্চ একটা সম্মানের একটা জায়গা, উনি পথ থেকে করলো না। কিছু কিছু মানুষ বলতেছে গ্রেফতার করো, অ্যারেস্ট করো, তার বিচার করো। এই যে মানি লোকগুলোর যে অমানিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা কি শিখিচ্ছি? আমাদের প্রজন্মগুলো কি শিখিচ্ছে এই দিকে? আমাদের ভালো কিছু দেখা, ভালো কিছু শিখি। এর কি হচ্ছে কি আমাদের দেশে বলেন? জি বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনার কাছে নেব। হ্যাঁ অবশ্যই দেব। আমি ওনার ব্যথাটা বুঝতে পারছি। উনি মুক্তার আলী বগুড়া থেকে প্রশ্ন করছেন, আমি সৌভাগ্যবান মনে করি যিনি আমাকে প্রশ্ন করছেন, শুনতে ভালো লাগে। আচ্ছা, রাষ্ট্রপতির পদটা অবশ্যই সর্বোচ্চ আসন, সাংবিধানিক সর্বোচ্চ আসন, কোনো সন্দেহ নাই। সেই আসনটায় বসে যদি একজন রাষ্ট্রপতি আজকে রাজ্জাকি সাহেব জাতির স্বাধীনতা যুদ্ধের ঘোষক বলে, তারপরে আবার সময় বদল করে দেলোয়ার হোসেন সাহেব স্বাধীনতার ঘোষক বলে, তার জন্য এই নিন্দাটা প্রাপ্য। কারণ ইউ ক্যানট চেঞ্জ ইউর সেলফ। আপনি বিশ্বাস করেন কি সেখানে থাকতে হবে, এটা একটা রাষ্ট্র। আপনি যা মন চায় তাই করবেন, তার মানে আপনার বিশ্বাসই নাই। আপনি কি বিশ্বাস করেন, আপনার কনসেপ্টটা কোথায়? একটা কিছু মানুষ তো বিশ্বাস করে, যেমন এই যে, আচ্ছা ওই প্রশ্নে পরে আসি। এরপর উনি আরেকটা প্রশ্ন করছেন যে আমাদের যারা শিক্ষিত জ্ঞানী গুণী তাদের মর্যাদা কি। দেখেন, আমরা চিৎকার করতেছি এডুকেশনের জন্য, আমরা চিৎকার করতেছি পরীক্ষা বন্ধ হবে না, গলা সমান পানি দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। সুস্থ মস্তিষ্কের কোনো লোক এই সিদ্ধান্ত নিতে পারে না যে গলা সমান পানি দিয়ে পরীক্ষা দিতে যাবে। কেন আসছি কথাটায়? শিক্ষার যখন এত গুরুত্ব, তাহলে আপনি বলেন তো, একজন ভদ্রলোক 2টা PhD করছে, একটা ইকোনমিক্স আর একটা আরেক সাবজেক্টে, তারপরে যদি মনে করেন সে নোবেল লরিয়েট হইছে, তাকে যখন আমি টিভির পর্দায় বলি বিশ্ব বাটপার, তাহলে এই এডুকেশনের কি মূল্য? জাস্ট আপনি চক্ষুটা বন্ধ করে ভাবেন, আপনার সাথে তার দ্বিমত থাকতে পারে, আপনার মত পছন্দ না হতে পারে, কিন্তু যে লোকটা PhD ডিগ্রি হোল্ডার, বিশ্ব তাকে নোবেল দিছে, এটা নাকি কিনতেও পাওয়া যায়, এমন কথা বলছে। আর এরকম বহু লোক আছে যাদের নোবেল 10টা কেনার টাকা আছে। নোবেল কেনা তো দূরের কথা, নোবেল যেখানে দেয় সেই দরজার সামনে যাক না,
তা প্রশ্ন হচ্ছে সামনের জেনারেশন শিখবে কি? আজকে আমরা যখন বলতেছি 2টা ডক্টরেট পাওয়ার পর নোবেল বিজয়ী, যে বিশ্বের এমন কোনো রাষ্ট্রনায়ক নাই যাকে এক নামে চেনে না, এখন বললে কি বলবে? আমি ইউনূসের পক্ষপাতী নও, আমি ওনার কথার জবাব দিচ্ছি, হি ইজ ওয়েল এডুকেটেড। তাকে যখন বলা হয় বিশ্ব বাটপার, তখন মুক্তার আলী ভাই কি একবারও প্রশ্ন করছে টেলিফোন করে যে ভাই তাকে বিশ্ব বাটপার বলতেছেন কেন? তার ফল ধন্যবাদ। থাকতে পারে, আমি বলছি না উনি ধোয়া তুলসী পাতার, বহু বড় ক্রিমিনাল হতে পারে, কিন্তু এই যে আমরা বলি, সুতরাং আমি জেনারেশনকে কি দিচ্ছি? আর রাষ্ট্রপতি সকালে এক কথা বিকালে এক কথা। আবার আরো বলছি, সমস্ত রাজনীতিবিদ শিক্ষিত লোক 55 বছর যাবত একটা কথা বলতেছে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এই যে আপনি বলতেছেন তার মানে সকালে একটা বিকালে একটা রাত্রে একটা বলবেন, হু হ্যাজ গিভেন ইউ দিস রাইট?